আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের এবং বিকেলে মন্ত্রী পরিষদের শপথ। ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ, শেষ বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে আসছে বিএনপির মন্ত্রিসভা, জানালেন দলটির নীতি নির্ধারকরা। সন্ধ্যায় জামাত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। ৩২ আসনে ফলাফল পুনর্গণনার দাবি জামাত সহ ১১ দলীয় ঐক্যের। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা। তফসিল থেকে ভোট পরবর্তী সহিংসতায় ১০ জন নিহত, আহত ২৫০০-এর বেশি, হিউম্যান রাইটসের প্রতিবেদন। পূর্বের তুলনায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এবারে বিস্তারিত। মঙ্গলবার সকালে শপথ নেবেন নতুন সরকারের নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিনে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। আমন্ত্রণ জানানো হয়েছে ভারত, চীন সহ ১৩ দেশের সরকার প্রধানদের। মিজান শাহজাহানের রিপোর্ট। আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী সংসদের স্পিকার। তবে এবার পদত্যাগ করে নিখোঁজ রয়েছেন আওয়ামী লীগ সরকারের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ সচিব কানিজ মওলার পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ২১২ আসনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি জোটের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত হবেন সংসদ নেতা। পরে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নিয়োগ চূড়ান্ত করার পরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেবেন। মন্ত্রিসভার মোট সদস্যদের প্রতি ১০ জনে একজনকে টেকনোক্র্যাট মন্ত্রী করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব সিরাজউদ্দিন মিয়ার পরিচালনায় এবারই প্রথম বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়ামাত্র বিলুপ্ত হয়ে যাবে অন্তর্বর্তী সরকার। নতুন মন্ত্রীদের জন্য এরই মধ্যে ৪৫টি গাড়ি প্রস্তুত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তুত মিন্টু রোড, বেইলি রোড ও হেয়ার রোডের সরকারি বাসভবনগুলো। সংসদ সদস্যদের বসবাসের জন্য নেম ভবনে চলছে পয় পরিষ্কার ও সাজসজ্জার কাজ। অষ্টম জাতীয় সংসদে স্পিকার ছিলেন পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যের সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবার ওই আসনের এমপি। অন্যদিকে ওই সংসদের ডেপুটি স্পিকার ছিলেন নওগাঁর আক্তার হামিদ সিদ্দিকী। তিনি আর বেঁচে নেই। এবার সংসদে কে হচ্ছেন স্পিকার আর কে হচ্ছেন ডেপুটি স্পিকার তা দেখার জন্য পুরো দেশবাসী তাকিয়ে আছেন নতুন সরকার প্রধানের দিকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিদায়ের আগে বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে অংশ নিয়েছেন উপদেষ্টারা। এদিকে সচিবালয় উপদেষ্টাদের বিদায়ের প্রস্তুতি চলছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন চপলের কাছে চলে যাচ্ছি। চপল, একদিকে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক, অন্যদিকে আসছে নতুন মন্ত্রীরা। সচিবালয় দপ্তরগুলোর প্রস্তুতির সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটি আসলে শেষ হয়ে গেছে এবং এরপরেই আইন উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা তারা সচিবালয়ে এসেছেন। তাদের আজকেই শেষ অফিস এবং তারা যেটা জানিয়েছেন যে আজকে অনেকটা বিদায় নিতে এসেছেন সচিবালয়ে। মূলত উপদেষ্টা পরিষদের যে ১.৫ বছর বৈঠক ছিল, তারপরে উপদেষ্টারা সচিবালয়ে নিয়মিত অফিস করেছেন।
তাদের বিদায় দেবার পাশাপাশি যারা কর্মকর্তা আছেন তাদের প্রস্তুতি শুরু হয়েছে। নতুন যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন তাদেরকে বরণ করবার জন্য তাদের নেম প্লেট থেকে শুরু করে তাদের যে অফিস রুম আছে সেগুলো আবার নতুন করে সাজানো হবে। সব কিছু মিলিয়ে বলা যায় যে সচিবালয়ে একদিকে বিদায়ের সুর, অন্যদিকে বরণের সুর। আমরা যেটা শুনছিলাম যে আইন উপদেষ্টা একটু আগে আমাদের সাথে কথা বলেছেন, মিজানের প্যাকেজে যেটা শুনছিলাম যে 13 দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আইন উপদেষ্টা যেটা বললেন যে সার্কের যে মন্ত্রীরা আছেন শুধু তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী বা অন্য দেশের রাষ্ট্রপ্রধান তাদেরকে আমন্ত্রণ জানানো হবে কিনা সেই বিষয়ে তিনি এখন নিশ্চয়তা দিতে পারেননি। আরেকটি হচ্ছে যে সাধারণত রীতি অনুযায়ী বঙ্গভবনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়ে আসছে, তবে এবার সংসদের দক্ষিণ প্লাজায় দুঃখিত শপথ অনুষ্ঠিত হবে। সেটির কারণ হিসেবে তিনি যেটা জানিয়েছেন যে বিএনপি এই ইচ্ছা পোষণ করেছে, তারা আসলে বঙ্গভবনে কোনো শপথ নিতে চাননি। এর কারণ হিসেবে যেটা বলছেন যে এবারের সংসদ একটু ভিন্ন রকম সংসদ হতে যাচ্ছে এবং জুলাইয়ের অনেক স্মৃতি, জুলাইয়ের অনেক আকাঙ্ক্ষা রয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। সে কারণে মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন। আর একটি বিষয়, মন্ত্রী পরিষদের সদস্য কারা হচ্ছেন, কতজন মন্ত্রী প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন, এ নিয়ে নানা রকম আলোচনা গুঞ্জন চলছে। আমরা ক্যাবিনেট ডিভিশন থেকে যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে 50টি গাড়ি তারা প্রস্তুত রাখছেন অন্তত। এটি আসলে 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন বিষয়টি সেরকম নয়। সাধারণত ক্যাবিনেট একটু বেশি গাড়ি প্রস্তুত করে রাখে। একটু যদি হিসেব দেই, সর্বশেষ আওয়ামী লীগের যে মন্ত্রিসভা ছিল সেখানে 44 জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। এর মধ্যে 25 জন ছিলেন মন্ত্রী আর 18 জন ছিলেন প্রতিমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, সব মিলিয়ে 44 জন ছিলেন। এইবারের যে সংসদ বা মন্ত্রিসভা হবে, ক্যাবিনেট সূত্র যেটি বলছে যে 44 জন আসলে হয়তো হবে না, তার চেয়ে কিছুটা কম হবে। সে অনুযায়ী তারা 50টি গাড়ি কম বেশি রাখছেন, যাতে করে যে কোনো সময় যদি সংখ্যা কম বেশি হয় সেটি আসলে বাড়ানো যাবে। আর তখনই গাড়িগুলো পাঠানো হবে যখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একটা লিস্ট দেওয়া হবে ক্যাবিনেট ডিভিশনে, এবং ক্যাবিনেট ডিভিশন যখন নিশ্চিত হবেন যে তিনি আসলে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তখন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তাকে ফোনে জানানো হবে এবং তার জন্য একটি গাড়ি, তার জন্য প্রোটেকশন, তার জন্য ব্যক্তিগত কর্মকর্তা সবগুলি প্রস্তুত রাখা হবে। তিনি যদি মনে করেন যে তিনি যে বাসভবন বা যেখানে থাকবেন সেখানে সেই গাড়িটি পৌঁছে যাবে, সেটি করা হবে। অথবা তিনি যদি মনে করেন যে শপথের পর গাড়ি বা অন্যান্য সরকারি সুবিধাগুলো নেবেন, সেটিও প্রস্তুত করে রাখা হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা যায় যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত যারা হয়েছেন, মন্ত্রী যারা হবেন, তাদের জন্য সচিবালয় প্রস্তুত, গাড়ি প্রস্তুত, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। 15 মে ছিল আমার কাছে সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মাহবুব কবির চপলের সঙ্গে। অভিজ্ঞ আর তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী পরিষদে বিএনপির মধ্যসারির জনপ্রিয় ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় দলের পোড় খাওয়া নেতা, বিশেষজ্ঞ আর দীর্ঘদিনের মিত্রদল থেকে কয়েকজন মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। মঙ্গলবারের মধ্যেই ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার কথা। বিএনপির নতুন মন্ত্রিসভা কেমন হতে পারে সেই ধারণা দিচ্ছেন মইনুল আহসান। তারেক রহমান ম্যাজিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। দেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা থাকছেন সেই তালিকায়, এ নিয়ে আলোচনা দেশ জুড়ে। বিএনপি নীতি নির্ধারকরা আভাস দিলেন দলের অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় ঘটবে মন্ত্রিসভায়। গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন দলের দুর্দিনের কাণ্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়রদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু। মন্ত্রিসভায় থাকতে পারেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুস সালাম পিন্টু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, অভিজ্ঞ, তাদেরকে সম্মিলিত করেই
আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। সাবেক ছাত্রনেতাদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন আমানুল্লাহ আমান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, অনিন্দ ইসলাম অমিত, পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াদুদ ভুইয়া সহ বেশ কয়েকজনের নাম। সংসদীয় যিনি নেতা জনাব তারেক রহমান, ওনার উপরে ছেড়ে দিই, উনি অনেক চিন্তাভাবনা করেই দায়িত্বটুকু দিবেন, কাকে কোন দায়িত্ব দেন। দেশটাকে তো নতুনভাবে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। সংসদ নির্বাচনে অংশ নেননি দলের এমন গুরুত্বপূর্ণ কয়েকজনকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় রাখা হবে। এর মধ্যে আছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী। আলোচনায় আছেন হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মাহাদি আমিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলো। দলের নারী নেতৃত্বের কয়েকজনও থাকছেন মন্ত্রিসভায়। নাম শোনা যাচ্ছে আফরোজা খান রিতা, শামা ওবায়দের। এছাড়াও আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা জোট নেতাদের দু একজন থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়। আলোচনায় আছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নাম। আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে, দেশে এসেছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে। জানা গেছে মন্ত্রিসভায় স্থান দেওয়ার ক্ষেত্রে বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলার প্রতিনিধি রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আজ জামাত ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ের পর তার এই পদক্ষেপকে সংঘাতের রাজনীতির অবসান ঘটিয়ে ইতিবাচক ও সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠা ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সন্ধ্যার দিকে প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে আমিরের বাসায় যাবেন। এরপর বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া জামাত সমর্থক শাহ আলমের পরিবারের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জেলার শিমুলবাগ দক্ষিণ হাটি এলাকায় শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি বলেন, সংগঠনের দায়িত্বে থাকা পর্যন্ত এবং ভবিষ্যতেও দল এই পরিবারের পাশে থাকবে। তিনি হাওরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সবসময় শাহ আলমের পরিবারকে সহযোগিতা করেন। স্মরণসভা শেষে তার নিকলি উপজেলার ছাতির চরে সড়ক দুর্ঘটনায় নিহত জামাত কর্মী আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়ক পথে কিশোরগঞ্জে পৌঁছান। বিশেষ বিশেষ সিজনে এই গরিব মানুষগুলোর সাথে হাত মেলান, একটু যখন তাদের থেকে আড়াল হয়ে যান তখন রুমাল বের করে অথবা টিস্যু পেপার দিয়ে হাত মুছে, আর আমি ওই ঘাম গুলা এনে আমার মুখে মুছি। 19 জুলাই তো আমার চলে যাওয়ার কথা ছিল। এইরকম বহু মানুষ বক্তৃতা দিতে দিতে পড়ে যায়, চলে যায়। এরপরে গোসল দিয়ে সাদা পোশাক পরে দেওয়া হয়, আর এরপরে বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। কারচুপি করে ৩২ আসনের স্বল্প ভোটের ব্যবধানে জামাত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজু কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুললেও শপথ নিয়ে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকার কথাও জানান তিনি। দুপুরে নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে ৪ কমিশনারের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে অসঙ্গতি ও প্রতিহিংসার প্রতিবাদ জানাতে আগামীকাল বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট। ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও
হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরও অনেকেই যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। পূর্বের যে কোনো নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সংস্থাটি বলছে, এবারে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত 7 শতাধিক সহিংসতার ঘটনায় 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 2500। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি বলছে, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতা তুলনামূলক কম, যা ইতিবাচক। নির্বাচনে বড় ধরনের ব্যত্যয়, সহিংসতা আমাদের দৃষ্টিগোচর হয়নি। সুতরাং HRSS মনে করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বের যে কোনো সময়ের নির্বাচনের থেকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। এ সময় নির্বাচনের আগে ও পরের সহিংসতার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন মানবাধিকার সংস্থাটি। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে, যা খুবই উদ্বেগজনক। অক্টোবর 2025 হতে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক 7 শতাধিক সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 2503 জন এবং নিহত হয়েছেন 10 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 34 জনের অধিক গুলিবিদ্ধ এবং 5 শতাধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ও নির্বাচনী কার্যালয়, ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংকট কাটাতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। অবশ্যই একটা ঘটনা, একটা অনিয়ম, একটা বিশৃঙ্খলা ঘটুক, এটা আমরা মানবাধিকার সংস্থা হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমরা প্রত্যাশা করি না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও শাপলা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ের সামনে থেকে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলে অংশ নিয়ে দলটির নেতারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে রাতে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর হামলা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ভোট দেওয়ার কারণে বাংলাদেশে আবার আমাদের বোনদের ধর্ষণ করার সেই সংস্কৃতি আবার ফিরে আসলো কিনা, এটি আমাদের প্রশ্ন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হামলা হয়েছে, যে লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে বলেন, নির্বাচনের পর সারা দেশে সহিংসতা ও দখলবাজি চলছে। উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন এবং ডক্টর ইউনূস, আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ঘৃণ্য বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। এদিকে আহতদের দেখতে রাতে হাসপাতালে যান নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। এ সময় তিনি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। আমরা চাচ্ছি পরিস্থিতি ঠান্ডা হোক, প্রশাসন ব্যবস্থা নিক, অর্জন অভিযান আমরা দ্রুত, আমি এসপিকে বলেছি সেই জায়গায় পুলিশের ওসি যার সামনে
যার সামনে ঝামেলা হয়েছে, যার সামনে এই ধরনের ঘটনাগুলো করেছে, সেইখানে এদের প্রত্যাহার করতে হবে। এদের প্রত্যাহার না করলে তো পুরো হাতে তাণ্ডব চলতেছে, তাহলে তো প্রশাসন ব্যর্থ। এই প্রশাসনকে প্রত্যাহার করে নতুন প্রশাসনের সেট দিতে হবে। এনসিপি জানায় ধর্ষণের ঘটনা ছাড়াও গত 3 দিনে হাতিয়ায় তাদের অন্তত 500 নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে মাগুরা নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সুজন মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আছি মাগুরা শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রামে। তবে এখানের যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু এই বর্ষার সময় আসলে পাশে একটি নদী রয়েছে, যেটি হচ্ছে গড়াই নদী। আর এই গড়াই নদীতে কিন্তু যখন বর্ষা হয় প্রচুর পরিমাণে পানি বাড়ে, পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙন দেখা যায়। তবে এখানে যেই জনপ্রতিনিধি হয়েছেন এবং মাগুরা 1 আসনের মনোহর হোসেন খান, এবং তার কাছে এই গ্রামের মানুষের প্রত্যাশা যে এখানে যে নদী ভাঙনের সমস্যা হয় প্রতি বছরই, এটিকে আরো উন্নত করা যায় কিভাবে, সেটি এই সাধারণ মানুষের প্রত্যাশা। এছাড়া এখানে যে রাস্তাঘাট রয়েছে, গ্রামের ভিতরে এই রাস্তাঘাট কিন্তু কাঁচা রয়েছে, এই রাস্তাঘাটকে আরো উন্নত করবে এটি প্রত্যাশা করছেন নতুন যে এমপি হয়েছেন তিনার কাছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর। মহেশপুর থেকে সুজন মাহমুদ, এটিএন বাংলা, মাগুরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রামের ভোট পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। হ্যাঁ, আমি আছি কক্সবাজার শহরে। কক্সবাজারের যে 4টি আসন সবকটিতে কিন্তু বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে এবং এখানকার তাদের এই বিজয়ের পরে কিন্তু তাদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এরপরে বেশ কিছু ঘটনাও কিন্তু আমাদের আসছে। তবে এখানে সবচেয়ে বেশি যেটি সেটা হচ্ছে মানুষ আশান্বিত হচ্ছে, মানুষ খুব আশাবাদী যে কক্সবাজার 1 যে উকিয়া চকরিয়া পেকুয়ার যে আসন, সেখানের নির্বাচিত সালাউদ্দিন আহমেদ, তিনি আগেও প্রতিমন্ত্রী ছিলেন, এখন তিনি পূর্ণমন্ত্রী হবেন এবং গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পাবেন। 4 আসন উকিয়া টেকনাফ, সেখানে খুব কম ভোটের ব্যবধানে কিন্তু জামাতের প্রার্থী পরাজিত হয়েছেন আনোয়ারি। তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং তার কর্মী সমর্থকরাও কিন্তু তার ভোট পুনরায় গণনার দাবি জানাচ্ছেন। যে ভোটগুলো বাতিল করা হয়েছে, স্থগিত না, সেই বাতিল ভোটগুলো পুনরায় গণনা করার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং একই সাথে এখানে কিন্তু বেশ কিছু জায়গা থেকে ভূমি দখল বা এ ধরনের কিছু অভিযোগ আসছে, সেগুলো কিন্তু পরে আবার যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা কিন্তু নিজেরাই সেগুলো আবার উচ্ছেদ করার জন্য বা দখলমুক্ত করার জন্য ভূমিকা রাখছে। এই ধরনের পরিস্থিতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। জুলাই গণ আন্দোলনে রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলার রায় আগামী 4 মার্চ ঘোষণা করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারিখ ঠিক করেন। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামি পুলিশ সদস্য, যাদের মধ্যে একমাত্র গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়াও এই ট্রাইব্যুনালে আজ আরও 6টি মামলার বিচার কাজ রয়েছে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি ইসাক সুমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায়। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়াতে 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা তাদের দীর্ঘদিন পর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু ওনারা ভোট প্রদান করেন। দর্শক, আপনারা জানেন যে এই ব্রাহ্মণবাড়িয়ার এই 6টি অঞ্চল কিন্তু বিশেষ করে শিল্প বন্দর নগরী আশুগঞ্জ আছে, পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং গ্যাসের জন্য বিখ্যাত। দর্শক, ভোটাররা আমাদেরকে যে বিষয়গুলো অবগত করেছেন যে আগামী দিন যেন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পান, পাশাপাশি গ্যাসের জন্য যে বিষয়গুলো আছে গ্যাস যেন পান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বরিশালের ভোটের পর এলাকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি বরিশালের বাবুগঞ্জে একটি অজপাড়াগায়। বরিশালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে বরিশালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে বরিশালে 6টি আসন রয়েছে, 6টি আসনই বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তারা বিপুল ভোটে জয়লাভ করেছে। এ কারণে
প্রার্থীদের যে সমর্থক নেতাকর্মীদের ভিতর আনন্দ বয়ে যাচ্ছে, তারা সবাই এই নির্বাচনে খুশি। তবে এখন এই নির্বাচন পরবর্তী যে আলোচনাটি বিএনপি সরকার গঠন করবে এবং সরকার গঠন করলে বরিশাল অঞ্চলে কে হচ্ছেন মন্ত্রী, বরিশালের কোথাও কোনো ধরনের আমরা অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আমরা পাইনি। নির্বাচনের পরবর্তী পরিবেশও সুন্দর সুষ্ঠু রয়েছে। বিএনপির কাছ থেকে আশা করছে দেশের কল্যাণে উন্নয়নে তারা কাজ করবে। হুমায়ুন কবির, সালাম স্টিল, ভোটের গাড়ি, বাবুগঞ্জ, বরিশাল। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে ঝিনাইদহের ফুলের রাজ্যে ছিল উৎসবের আমেজ। বসন্ত বর্ণের রঙিন আবহে জেলার দুই বৃহৎ পাইকারি ফুল বাজার কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ও সদর উপজেলার গান্না বাজার 2 দিন ধরে ছিল ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর। 13 ও 14 ফেব্রুয়ারি এই দুই বাজারে মিলিয়ে প্রায় 5 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 489 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে। তবে পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি এই 3টি দিনকে ঘিরে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়। এবারে খেলার খবর। নানা জল্পনা কল্পনা শেষে চলতি টি-20 বিশ্বকাপে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আইসিসির অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে ম্যাচ বর্জন করার কথা জানিয়েছিল পাকিস্তান। অবশেষে দীর্ঘ আলোচনার পর ভারতের সঙ্গে খেলতে সম্মত হয় তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মহারণ। পরাগ আরমানের রিপোর্ট। ক্রিকেটের সবুজ গালিচায় ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, স্নায়ু দৈরথ। এই দুই দলের ম্যাচে ফেভারিট বলে কেউ নেই, পরিসংখ্যানেও কোনো গুরুত্ব নেই। মর্যাদার এই লড়াইয়ের দিনে যারা সেরা খেলাটি খেলতে পারবেন তারাই ফিরবেন বিজয়ের বেশে। তবে বহুল প্রতীক্ষিত পাক ভারত মহারণে কিছুটা ফেভারিট হিসেবে মাঠে নামবেন সূর্যকুমার যাদবেরা। কারণ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে নামিবিয়া যুক্তরাষ্ট্রকে হারিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বৈরথ মঞ্চে এবার ভারত। ব্যাটিং, বোলিং এবং ধারে বারে ভারত এগিয়ে থাকলেও ম্যাচের মোড় ঘুরে যেতেও সময় লাগবে না। শ্রীলঙ্কার পিচ বরাবরই স্পিন বান্ধব। পাকিস্তান দলে আছে বিশ্বমানের স্পিনার। উড়তে থাকা ভারতকে কলম্বোর মাটিতে নামিয়ে আনতে সময় লাগবে না 2009 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অনুশীলনে গভীর মনোযোগী পাকিস্তানের ক্রিকেটাররা। তবে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্য দেখা গেছে। এই মেগা ইভেন্টে 8 বারের মুখোমুখি লড়াইয়ে 7টিতে জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একবার 2021 সালে। সব মিলিয়ে 16টি টি-20 ম্যাচে ভারতের 13 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে 3 ম্যাচ। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের এবং বিকেলে মন্ত্রী পরিষদের শপথ। 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। শেষ বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে আসছে বিএনপির মন্ত্রিসভা, জানালেন দলটির নীতি নির্ধারকরা। সন্ধ্যায় জামাত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। 32 আসনে ফলাফল পুনর্গণনার দাবি জামাত সহ 11 দলীয় ঐক্যের। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা। তফসিল থেকে ভোট পরবর্তী সহিংসতায় 10 জন নিহত, আহত 2500-এর বেশি। হিউম্যান রাইটসের প্রতিবেদন। পূর্বের তুলনায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এটিএন বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।